নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা হাজির। ভোট আসছে বোঝা যাচ্ছে, কারণ আস্তে আস্তে রাজনীতির রঙও পাল্টাচ্ছে। কে কখন কোথায় কোন ভূমিকায় কাকে পাওয়া যাবে সেটা আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না। মানে দুদিন ধরে দেখুন না, সংবাদ শিরোনামে তাপস রায় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন তৃণমূল ছেড়ে কোথায় যাবেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, যদিও বিধায়ক পদে ইতিমধ্যে ইস্তফা তিনি দিয়ে দিয়েছেন। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামীকাল তিনি ইস্তফা দেবেন এবং তিনি বৃহত্তর মানুষের স্বার্থে কাজ করবেন। তাহলে কি সরাসরি রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? হ্যাঁ, অনেকেই বলছেন তিনি যে রাজনীতিতে যাচ্ছেন তা অনেকটা প্রতিষ্ঠা পেয়ে গিয়েছে, কিন্তু যতক্ষণ না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন ততক্ষণ তো পুরোপুরিভাবে বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু এই দুই মানুষের উপর যারা বিশ্বাস করেছিলেন, মানে বিধায়ক তাপস রায় এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার উপর যারা বিশ্বাস করেছিলেন, যারা আশা রেখে বসেছিলেন, আজকে তাদের দুজনের এই সিদ্ধান্তে কি বলছেন শুনবো। সবার প্রথমে বিধায়ক তাপস রায়। বেশ কয়েকদিন ধরে কারাঘুষা চলছিল, কিন্তু আজ সকালে বিগ ব্রেকিং। তাপস রায় তিনি তৃণমূল ছাড়ছেন। শুধুমাত্র তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন না, তিনি বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন। সত্যি তো, টানা 23 থেকে 24 বছর তৃণমূলের সঙ্গে তাপস রায়, সেই তাপস রায়ের দল ছাড়া সিদ্ধান্ত খুব একটা সহজ তো ছিল না। বলছেন না, সহজ ছিল না। ক্ষোভ আছে, অভিমান আছে, কোথাও একটা দুর্নীতির প্রসঙ্গ, সন্দেশখালির প্রসঙ্গ তাপস রায়কে বারবার অস্বস্তির মধ্যে ফেলেছে। অপমান বোধ করেছেন, তাই তিনি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাত ছাড়লেন এবং যিনি 2011 থেকে 2021 টানা 3 বারের বিধায়ক, সেই বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর ডাক পাইনি, আমার মিসেস বা কন্যা তাদেরও কনসোল করেননি। কয়েকদিন আগে যখন বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি চলছিল, তখন রাজনীতির দিকে থাকে তো, কিন্তু কোন রাজনৈতিক দলের নেতার মুখেই আমরা শুনতে পাইনি যে তাপস রায় দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং তাপস রায়ও তখন গলা বাজিয়ে বলেছিলেন যে তিনি কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেন না, কোনো রকম দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। কিন্তু এই ঘটনার পর থেকে নাকি দলের তরফেও তার সঙ্গে 52 দিন কোনো রকম যোগাযোগ রাখা হয়নি। বলা হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে যখন শাহজাহানকে নিয়ে বক্তব্য রাখা হচ্ছে, তখন তাপস রায় সম্পর্কে কেউ কোনো রকম বক্তব্য রাখেনি। মানে তাপস রায়ের পাশে 52 দিন ধরে কোনো দল ছিল না, যেইটাই নাকি অভিমান হয়ে জমেছিল, সেই অভিমানেরই বহিঃপ্রকাশ আজ। তাপস রায়ের এই অভিমান তৃণমূলের বিরুদ্ধে এবং তাপস রায়ের একটা এই দুর্নীতিমুক্ত ইমেজ, সেটাই কি কাজে লাগাতে চাইছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা? কারণ এই তাপস রায় নাকি বিজেপি যোগদান করতে পারেন বলে একটা জল্পনা শোনা যাচ্ছে। এমনকি অনেকে তো এও বলছেন উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে হয়তো তিনি প্রার্থী হবেন, যদিও সেই কেন্দ্রের জন্য বিজেপির অন্য প্রার্থীর কথা উঠে আছে। কিন্তু তাপস রায়ের এই দল ছাড়ার পর হঠাৎ করে সেই জল্পনাও যেন উস্কে উঠছে। আমি দেখলাম বিধানসভাতে তিনি সন্দেশখালীর শেখ শাহজাহানের হয়ে বললেন ইডি টার্গেট করেছে, আমার নামটা নিলেন না বা বললেন না। ইডি যে আমার বাড়িতে এলো, দল যদি আমার পাশে না দাঁড়ায়, তাহলে সেটা কি কষ্টের নয়, ব্যথার নয়? সামনে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোট বলে নাকি এবারে বঙ্গে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ নরেন্দ্র মোদী এসে যখন 400 পারের কথা বলছে, গোটা দেশে এনডিএ 400 পার করবে, সেক্ষেত্রে বঙ্গে 42 আসন চাইছেন নরেন্দ্র মোদী। সেক্ষেত্রে বিজেপি কোন কোন পথ নেয়, কোন কোন স্ট্র্যাটেজি নেয়, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তারপর এই তাপস রায়ের মতন মানুষদের তৃণমূল কংগ্রেস ছাড়া, রাজ্যের শাসক দলের হাত ছাড়া, সেক্ষেত্রে তো অনেক বেশি একটা গুরুত্ব রাখে, নাকি গুরুত্ব বজায় রাখে। সেক্ষেত্রে
হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা তারাই বা কি প্রতিক্রিয়া দিচ্ছেন তাপস রায়ের এই সিদ্ধান্ত নিয়ে, একবার শুনে দেখুন তো। দল আমাদের কাছে মা, তাই আমি কোনো কারণে মায়ের উপর অভিমান করে পাশের বাড়ির মহিলাকে মা বলে ডাকবো না। তখনই ডাকবো যখন পাশের বাড়ি থেকে আমার বড় কিছু অফার থাকবে। সন্দেশখালীর ঘটনা তো আপনার বাড়িতে ইডি রেড হওয়ার আগে হয়েছে, তাহলে তখন কেন আপনি বলেন? নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তিনি দলকে বদনাম করে, দলের সাথে বেইমানি করে, দলকে অপবাদ দিয়ে, দলনেত্রীর বিরুদ্ধে অপমানজনক কথা বলে তিনি যে কাজটা করলেন, এটাতে প্রমাণ হয় তিনি অত্যন্ত ভয় পেয়েছেন, আর না হয় তিনি খুব বড় একটা ডিলিংয়ের অফার পেয়েছেন। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে আমাদের কাছে আসেনি। ওনার কাছ থেকে প্রস্তাব এলে উত্তর কলকাতা জেলা বিজেপিকে কনফিডেন্সে নিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিই। তাপসদা যদি কোনো কারণে ইস্তফা দিয়ে থাকে, দল ছাড়ার কথা বলে থাকে, তাহলেও আমি তাপসদাকে অনুরোধ করব, যদি কোনো যন্ত্রণা থাকে, যদি কোনো বক্তব্য থাকে, তাহলে তাপসদা আপাতত একটু বিশ্রামে থাক। যা যা সমস্যা হবে আমরা সেগুলো সর্ট আউট করার জন্য আমরা নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো। আপনি দয়া করে অন্য কোনো প্রতিপক্ষ দলে আপনি যোগ দেবেন না, সেক্ষেত্রে একটা রাজনৈতিক বৈরিতা, অনভিপ্রেত একটা পরিস্থিতি তৈরি হবে। বরানগর বিধানসভা ভোটের দিনও আমি এই বরানগরে পৌঁছেছিলাম এবং মনে আছে সেদিন বিজেপির বিরুদ্ধে প্রার্থী করা, মানে বিজেপির দিক থেকে তাপস রায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছিল সেই পার্নো মিত্রকে, এবং আমি বরানগর যখন কোন ঘুরছি তখন তাপস রায়ের সমর্থনে একটা ব্যাপক মানে জনসমর্থন দেখা গিয়েছিল। তো সেই জনসমর্থন এখন কতটা আছে তাপস রায়ের এই সিদ্ধান্তকে বরানগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা কিভাবে দেখছেন, একবার কথা বলা যায়। তাপস রায় যিনি 2011 থেকে 21 তিনবারের বিধায়ক, তার এই সিদ্ধান্ত কোথাও একটা চাপ ফেললো? একটু খটকা লাগছে। খটকা লাগছে নাকি? এখানে কি কোথাও বিজেপির হাওয়া গরম হচ্ছে? সেটা বোঝা যাচ্ছে না। তিনি বিধায়ক হিসেবে তাপস রায়কে কিরকম দেখেছেন? ভালো না, খুব ভালো না। বেসিক্যালি তো কাজই মেন, তো কাজ যেই দলে থাকে আচ্ছা, আমাদের কাজ নিয়ে দরকার। এই যে অনেকেই বলছেন যে তাপস রায় হয়তো এবার বিজেপিতে যাবেন, মেবি হতে পারে। মানে হঠাৎ করে তিনবারের বিধায়ক 2011, 16, 21 টানা তিনবার, মানে তার এই দল ছাড়াটা কি কোনো একটা গুরুত্ব? রাজনীতিতে সবকিছুই পসিবল। কত লোক আসে, কত লোক যায়, যাবে আসবে। তিনবারের বিধায়ক 11, 16, 21। আরে 34 বছর বামফ্রন্ট থাকার পরে 34 বছর চলে গেছে, কি হয়েছে? সিপিএম এর কিছু হয়েছে? আবার তো নতুন করে তৈরি করছে। তোমরা কি দল দেখে ভোট দাও না মানুষ দেখে? মানুষ না দল, এটা পৌরসভা নির্বাচনটা মানুষ, আচ্ছা, বিধানসভা আর লোকসভা হলো দল দেখে। দল দল দেখে দল তাহলে দেখে। তাপস রায়ের আমি আজকেও গ্যারান্টি দিচ্ছি, তাপসদা যদি বিধানসভায় দাঁড়ায়, তাপসদা হেরে যাবে অন্য দলের হয়ে আমাদের বড় বড় ইয়েতে। আচ্ছা, একদম ডেফিনেটলি হারবে। এখানে কি অন্য রাজনৈতিক দলে হাওয়া গরম হচ্ছে নাকি? না না, কিছু নেই, ও তৃণমূলই থাকবে। এখানেই তো শেষ নয়, আসল গল্প তো গতকাল থেকেই শুরু হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং তিনিও নাকি বিজেপিতে যোগদান করছেন। এবং তমলুক লোকসভা আসন যথেষ্ট গুরুত্বপূর্ণ আসন, যে লোকসভা আসনের আন্ডারে নন্দীগ্রাম পড়ে, আর নন্দীগ্রাম মানে রাজ্য রাজনীতির আতুর ঘরের মধ্যে অন্যতম। সেই আসন থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী হচ্ছেন। চলুন দেখি সাধারণ মানুষ কি ভাবছে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট। এর আগে এ রাজ্যে কোনো বিচারপতির নাম এভাবে বাঙালির মুখে মুখে ঘুরে বেরিয়েছে বলে অনেকেই মনে করতে পারছে না। তেমনি হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত কয়েক বছর ধরে যতবারই দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে, দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে, ততবারই এই বিচারপতির নাম উঠে এসেছে। এবং সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যাবেন না কোথায় যাবেন সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তার এক এক সময় এক এক রকম বক্তব্য, যা রাজ্য রাজনীতিতে জোর চর্চা হয়েছে, রাজ্য
রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে, তাকে এমনকি সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এবং এমনই একজন বিচারপতি যিনি মন্ত্রীর মেয়েকে চাকরি থেকে সরিয়ে যোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছিলেন, সেই মানুষের উপর যাদের আশ্বাস, সেই মানুষটার উপর যাদের বিশ্বাস, তাদের সঙ্গেই কথা বলবো। কিন্তু বিচারপতি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত পরবর্তীকালে কোন দিকে বাঁক নেয় সেদিকেও অবশ্য নজর থাকছে। লোকসভার আগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লড়তে যে দুর্নীতি একটা বড় ইস্যু হতে চলেছে সে তো বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা দুর্নীতি নিয়ে আক্রমণ সারানো হচ্ছে। আর দেখুন, সেই জায়গা থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে নাকি বিজেপিতে যাবেন, তারও একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস রয়েছে যা বাঙালির মুখে মুখে ফিরছে। অন্যদিকে তাপস রায়, তারও কিন্তু একটা দুর্নীতি মুক্ত ইমেজই রয়েছে। সেক্ষেত্রে পুরোটা মিলে যাচ্ছে না, মানে পুরোটাই কাকতালীয় ঘটনা না তো, মানে দুর্নীতি মুক্ত, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আর প্রত্যেকটার সঙ্গেই তৃণমূল এবং বিজেপির নাম জড়িয়ে যাওয়া। মানে সামনের দিনগুলোতে, লোকসভার আগে সামনের দিনগুলোতে ঠিক কি কি খেলা হতে চলেছে সেদিকে কিন্তু বাংলার মানুষ নজর রাখছে, কারণ বাংলার মানুষের আগ্রহও বাড়ছে। আর কটা বিগ ব্রেকিং আসে সে তো অবশ্যই সময়ই কথা বলবে। রাজনৈতিক মহল যখন প্রতিষ্ঠা করেই দিয়েছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি রাজনীতিতে যোগ দিচ্ছে, তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় কিন্তু অনেকটা কৌশলী খেলছেন। মানে তিনি যেমন সোজাসুজি অস্বীকারও করছেন না যে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন, তিনি তেমনি সোজাসুজি স্বীকারও করছেন না। তিনি বলছেন যা বলার বলবেন, মঙ্গলবার বলবেন, হাইকোর্টের সামনে মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে দাঁড়িয়ে বলবেন, কিন্তু এখন তিনি কিছুই বলবেন না। সেক্ষেত্রে বলা যেতে পারে আজ বিচারপতি হিসেবে তার যে শেষ দিন, সেটা একটা মানে রাজ্যে যে দুর্নীতির মামলা চলছে সেই সমস্ত কিছুর ইতিহাসে কিন্তু একটা যথেষ্ট মনে রাখার দিন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সোমবার তিনি আদালত ছাড়ছেন। মঙ্গলবার থেকে কি তাহলে জন আদালতের উপর ভরসা রাখছেন, মানে জনসাধারণ ভোটে রায় দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে? আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব। আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন। আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো, এবং যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন। বিচারপতির এই সিদ্ধান্ত কিন্তু প্রথমে একটা তৃণমূল কংগ্রেসের কাছে, মানে তারা যা প্রথম থেকে বলে এসেছিলেন সেটাতেই যেন প্রতিষ্ঠা পেল। যদি তিনি রাজনীতিতে যোগদান করেন তো সেক্ষেত্রে বিধায়ক পার্থ ভৌমিক একটা কথা বলেছেন যে হ্যাঁ, রাজনীতিতে এলে তিনি স্বাগত, কিন্তু তারা গত কয়েক বছর ধরে তো এটাই বলে আসছিলেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন, রাজনৈতিক দলের নেতাদের মতন কাজ করছেন। তো স্বাভাবিকভাবে এটা রাজ্যের শাসক দলের কাছে প্রথমে একটা আক্রমণের অস্ত্র। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক ভারতবর্ষের। একদিন ধরে বামকে নিয়ে খেলেছে, এবার বাম থেকে চলে গেছে ডানে, শুভেন্দু অধিকারীর সঙ্গে লাইন রয়েছে, সমস্ত রাজনৈতিক পক্ষপাত দুষ্ট জাজমেন্ট হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে দালাল, একটা বিচার ব্যবস্থার কলঙ্ক একটা। হেরে ভোট করে দেবো, শুভেন্দু কেন, শুভেন্দুর গোষ্ঠী সূত্র এর ওকে যেতে পারবে না, যান লিখে নিন। দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় তার রাজনীতিতে যোগ নিয়ে যেমন কৌশলী অবস্থান নিয়েছে, ঠিক সেরকমই যেন দেখা গেল বিজেপি নেতৃত্বের মধ্যে। মানে কেউই সরাসরি অস্বীকার করছে না, কেউ অপেক্ষা করতে বললেন 48 ঘন্টা, মানে গতকাল 48 ঘন্টা অপেক্ষা করতে বললেন। সেই হিসেবে দেখতে গেলে কিন্তু মঙ্গলবারই হচ্ছে। আর সুকান্ত মজুমদার তার বডি ল্যাঙ্গুয়েজেই কিন্তু প্রথমে এই জল্পনা আরো বেশি উস্কে উঠেছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায় কি তাহলে এবার বিজেপিতে, মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কি এবার রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে হবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্যই বড় নাম, আমি সেটা অস্বীকার করছি না। আরো অনেক বড় নাম লাইনে আছে, আমরা লাইন খুললে পরে হুড়ুর করে ঢুকে যাবে। ভবিষ্যতের গর্ভে অনেক কিছু লুকিয়ে আছে। সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার
1:30টার সময় কোর্টে মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেবো। রাজনৈতিক মহল যখন প্রতিষ্ঠা করেই ফেলেছেন যে বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালত ছেড়ে রাজনীতিতে যোগ দেবেন, তখন কিন্তু কৌশলী ভাবে দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানে তিনি যখন সরাসরি স্বীকারও করছেন না যে তিনি রাজনীতি, মানে অস্বীকার করছেন না, মানে কোথাও তিনি সরাসরি অস্বীকার করছেন না যে তিনি রাজনীতিতে যোগ দেবেন, কোথাও আবার সরাসরি স্বীকারও করছেন না, বলছেন এখন কিছুই বলবেন না, যা বলার মঙ্গলবার বলবেন, হাইকোর্টে মাস্টারদা সূর্য সেনের মূর্তির সামনে দাঁড়িয়ে বলবেন। আর সেই হিসাবে দেখতে গেলে আদালত আজ শেষ দিন বিচারপতির কাছে, তাহলে কি মঙ্গলবার থেকে তিনি জন আদালতে যাচ্ছেন? মানে এবার কি নিজে রায় দেওয়ার বদলে জনসাধারণের রায় নেবেন জন আদালত থেকে? ঢাকি সমেত সবাইকে বিসর্জন দিয়ে দেবো, মনে আছে এই কথাটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আদালত কক্ষের ভেতরে এই কথা, তখন রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল এবং স্বাভাবিকভাবে সমালোচনা তো হয়েছিল। কিন্তু যাদের জন্য তার এই লড়াই, যিনি বারবার বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাবেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি হিসেবে আজ তার শেষ দিন। এই বিষয়টা, মানে যার উপর আপনারা একটা বিশ্বাস রেখেছেন, আস্থা আছে, তাকে বিচারপতি হিসেবে এত কম দিন পেলেন? হ্যাঁ দেখুন, এটা খুবই সত্যি কথা যে আমরা অভিজিৎ গাঙ্গুলিকে আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ, আমরা এখানে 624 দিন ধরে বসে আছি, আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছি এবং আমাদের মামলাও হাইকোর্টে রয়েছে যে আমরা যাতে ন্যায় বিচার পাই, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত অল ভ্যাকেন্সি আপডেট হয়, আমরা যাতে চাকরিটুকু পাই, কারণ আমাদের বয়সটা শেষ হয়ে যাচ্ছে। তো এখন অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে, সেটা অবশ্যই মানে নমস্য, সেটা নিয়ে কোনো কথা নেই, এবং উনি ন্যায়ের পূজারী, সেটা আমরা বিচারকের আসনে উনি যখন বসেছিলেন আমরা পেয়েছি। এইবার দেখুন রাজনীতিতে উনি আসছেন, এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত সিদ্ধান্ত। এবার আমরা চাইবো যে উনি, রাজনীতি মানেই তো খারাপ জিনিস নয়, রাজনীতি মানে মানুষের ভালো করা, সমাজের মঙ্গল করা। তাহলে উনি সেই জায়গায় এসে যখন উনি সংসদে যাবেন বা আইনসভায় উনি থাকবেন, তখন আমাদের মতো সাধারণ চাকরি প্রার্থী, সাধারণ মানুষ, গরিব মানুষ, সবার কথা ভেবে উনি যদি রাজনীতিক হিসেবে নিজের সততার পরিচয়টা তুলে ধরেন, তাহলে আমার মনে হয়, এবং আমরা সেটাই আশা করব, যে অবশ্যই রাজনীতিতে গেলে ভালো হবে বা সকলেরই মঙ্গল হবে। উনি আমাদের জন্য যা করেছেন, আমার মানে সেটা মেমোরেবল হয়ে থাকবে সারা জীবন, মানে পিতার মতো একদম। সাধারণ মানুষের জন্য, আমাদের চাকরি প্রার্থীদের জন্য, ছেলে মেয়েদের জন্য উনি যা ভেবেছেন করেছেন, উনি রাজনীতিতে আসুক বা রাজনীতি না করেও উনি কিন্তু করবেন। আমি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধির সঙ্গেও কথা বলবো। একটা বিষয়, আমরা আদালত কক্ষের ভেতর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যতটা স্বাধীনভাবে বক্তব্য রাখতে দেখেছি মামলা চলাকালীন রায় দেওয়ার সময়, ঠিক ততটাই কি তিনি স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারবেন কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া এলে, কোনো রাজনৈতিক দলের অন্দরে চলে এলে? কারণ প্রত্যেকটা দলেরই তো একটা নীতি থাকে, একটা উচ্চ ব্যক্তি থাকেন, উচ্চ নেতৃত্ব থাকেন, তাদের কথা শুনে চলতে হয়। আপনার কি মনে হয়? অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী খুব স্বচ্ছ মানসিকতার মানুষ হিসাবেই বুঝি। উনি ইতিপূর্বে বিভিন্ন বিষয়ে যে রায়গুলো দিয়েছেন, খুব স্পষ্ট বক্তব্যকে প্রকাশ্যে তুলে ধরেছেন। পশ্চিমবঙ্গ সরকারের যে পাহাড় প্রমাণ দুর্নীতি, সেই দুর্নীতি মুখোশ উন্মোচন করতে উনি সাহায্য করেছেন। একটা সরকারি পদে থেকে কথা বলা যতটা সহজ, তার থেকে অনেক বেশি সহজ রাজনৈতিক কর্মী হিসাবে। তিনি রাজনৈতিক চিন্তাভাবনা, তার নিজের বাস্তব চিন্তাভাবনা, সব কিছুকে তিনি আরও স্পষ্টভাবে বলতে পারবেন। দুর্নীতি, এই দুর্নীতি কথাটা বর্তমানকালে যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গেই জুড়ে গেছে। তো রাজনীতিতে এলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই কি সম্ভব? একটা রাজনৈতিক দলের সবাই যেমন ভালো হয় না, তেমনি একটা রাজনৈতিক দলের সবাই খারাপ হয় না। মানুষের স্বভাব তো আর চেঞ্জ করা যাবে না। যে ব্যক্তি প্রতিবাদী, তিনি যে প্ল্যাটফর্মেই থাকুন না কেন, উনি প্রতিবাদ করবেনই। উনি ইস্তফা দিচ্ছেন, হতাশাগ্রস্ত তো হবই, কারণ ওনার মতো একজন বিচারক আমাদেরকে যদি চলে যান আমাদের কাছ থেকে, আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? উনি কিন্তু একদম দুর্নীতির গোড়া থেকে ধরার চেষ্টা করেছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই যে ডিসিশন, এই যে ঘোষণা, এটা আমাদেরকে অনেকটাই আশাহত করেছে, কারণ আমরা ওনার ওপর চরম আশাবাদী এবং উনি আমাদের পথ দেখিয়েছেন। আমাদের বিভিন্ন চাকরি প্রার্থীদের উনি অনেক সাহায্য করেছেন, তাই আমরা গভীরভাবে শোকাহত এবং আশাহত।
ভোট তো আসছে, তাই সব পক্ষের মধ্যেই তৎপরতা দেখা যাচ্ছে, কারণ আর কয়েকদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। মুখ্য নির্বাচন কমিশনার তিনি দফায় দফায় বৈঠক করছেন, এমনকি বিভিন্ন রাজনৈতিক দলও তারা তাদের মতো স্ট্র্যাটেজি সাজাতে শুরু করে দিয়েছে। বিজেপি তো একটা তালিকা প্রকাশও করে দিয়েছে, 195 জনের প্রার্থী তালিকা প্রকাশও করে দিয়েছে। দেখুন, ভীষণ গুরুত্বপূর্ণভাবে বাংলার 20 জনের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে কিন্তু এইসব ব্রেকিং আসছে। মানে কোনো ব্যক্তি যিনি নতুন রাজনৈতিক দলে আসতে চলেছেন বা কোনো ব্যক্তি যিনি এক রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে যাচ্ছেন, তারাও নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি সাজানো শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে সাধারণ মানুষের ভোট কোন দিকে যায়, মানে লোকসভার আগে ও বিধানসভার মতো মানে 21-এর মতো অনেক বিগ ব্রেকিং আসবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু মানুষের ভোট কোন ব্রেকিং দেয় সেটা তো সময় কথা বলবে। যাই হোক, আজ আপাতত আমি রাজ্য রাজনীতির একটা আভাস আপনাদেরকে দিলাম, সাধারণ মানুষের কথা শোনালাম। আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো জেলা থেকে, অন্য কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন। সন্ধ্যে 7:30, রাত 11:30 দেখা হচ্ছে।